অনেকে নোটিশ করে নাই। সরি, বুঝি নাই। পাসওয়ার্ড চেঞ্জ করার কারণে অনেকে নোটিস করে নাই। কেন, নোটিশ তো দিয়ে দিছে, তোমরা এখন দেখো না। এটা কি, এটা কার দোষ বলো? নোটিশে তো মানে মেসেজে তো বলছে 1 তারিখ থেকে কার্যকর। মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর আসছো? রবীন্দ্রনাথ ঠাকুর আজকে রবীন্দ্রনাথ ঠাকুর আসে নাই। স্বাগত, আসছো? স্যার ওর কারেন্ট চলে গেছে কেবল। তুমি জানলা কিভাবে মিরাজ? ও ফোন দিয়েছিল আমাকে, ফোন দিয়ে মাত্রই বললো। আচ্ছা, আমরা কোথায় আসছিলাম সবই তো ভুলে গেলাম, বলো একজন। স্যার হিমোফিলিয়া পড়াইছিলেন লাস্ট। আশিকুর রহমান আশিক, রোল নাম্বার 39, আসতে পারতেছে না, ওয়েটিং এ আছে। হিমোফিলিয়া, সরি স্যার, বর্ণান্ধতা মেবি দেখাইছিলেন, বর্ণান্ধতা বা হিমোফিলিয়া দুটোর একটা। স্যার বর্ণান্ধতা দেখাইছিলেন স্যার। বর্ণান্ধতা। আমার কি ছাত্র কি পড়াইছি তাই বলতে পারে না, ভেরি গুড। তার বর্ণান্ধতা পর্যন্ত, লাল বর্ণান্ধতা, সবুজ বর্ণান্ধতা, এই যে এগুলা পরিচয় যেই জায়গায় দিয়েছিলেন ওই পর্যন্ত। স্যার আর কিছু এক্সারসাইজ দিয়েছিলেন। আর বর্ণান্ধতা রিলেটেড 3টা প্রশ্ন দিছিলেন বাসায় সলভ করার জন্য। করেছো দন্ত ন আকার না, তাই না? জি স্যার করেছি। জি স্যার করেছি স্যার। জিজ্ঞেস করবো? জি স্যার। স্যার পেছনের অরোরাটাই ভালো স্যার। পিছনের? স্যার পেছনের অরোরাটাই ভালো স্যার। অরোরা কোনটা? এটা? প্লেন না, এটা না। এটা না, এটা? হ্যাঁ স্যার এটা। আচ্ছা, চিন্তা করতেছি আজকে কি পড়াবো। আজকে আমাদের জেনেটিক্স শেষ হবে। ওকে, তোমাদেরকে আমি 3টা কাজ দিয়েছিলাম, আমি তোমাদের কাছে 3টা কাজ দেখবো। আগে কিছুক্ষণ আমি নর্দার্ন লাইট কোনটা আছে? এইটাই। আচ্ছা, খারাপ লাগে না কিন্তু এটা। দেখতে দেখতে তোমাদের সেকেন্ড ইয়ার শেষ হয়ে যাচ্ছে, তাই না? যে অবস্থা স্যার মনে হয় আরো অনেক দিন আছে। আচ্ছা, মৃত্যুর সংখ্যা মনে একটু বেড়ে যাচ্ছে, আমি নিজে একটু ভয়ের মধ্যে আছি। ঠান্ডা ঠান্ডা লাগলে খুব ভয় লাগে। এবং আজকে লেটেস্ট খবর হচ্ছে যে তোমার অ্যাড্রিল ম্যাডামের বাবা হাসপাতালে, আর দুপুরবেলা খবর পাইছি মেরিলা ম্যাডামের বাবাও অসুস্থ। ম্যাডামের বাবা সিসির কেমন হয় আছে? স্যার আমাদের বাসায় আমার বাবা মা, আমি, আমার বোন সবারই করোনা। বলো কি? জি স্যার, সিরিয়াস সিমটম নাই কিন্তু এমনি হালকা সিমটম আছে। আর কি বলে, টেস্ট করাইছি পজিটিভই আসছে, তার জন্য। আমাদের আমি ফেস করে আসি মে মাসে, জানো তো, এটা সর্বপ্রথম ফেস করে আসি। কি যে অবস্থা গেছে, যার বাসায় আসে সে বুঝতে পারে। তার তখন তো খুব একটা আতঙ্ক ছিল, এখন তো সবাই অভ্যস্ত হয়ে গেছে, এখন তো ভয় পাই না। আবার তো ভয় পাওয়ার সময় আসছে, আবার খারাপ অবস্থা। ভ্যাকসিন যে কখন আসে পরে জানেন। আচ্ছা, আমরা একটু শুরু করি, আজকে তো শেষ করে ফেলবো। হিমোফিলিয়াটা কি? হিমোফিলিয়া হচ্ছে একটা
সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এটা একটা প্রবলেম। এটা কেন হয়? এটা এক্স ক্রোমোজোমের মধ্যে একটা পছন্দ জিন এই রোগটা, এই ডিসঅর্ডারের জন্য দায়ী। এটার ফলে কি হয়? এটার ফলে তোমার রক্ত সঞ্চিত হয় না, অর্থাৎ ব্লাড প্রোটিনটা অনেক দীর্ঘস্থায়ী হয়। রক্ত খাঁটি বাংলা ভাষা লিখি জমাট বাঁধতে অনেক দেরি হয়। এটা একটা সাংঘাতিক রকমের একটা প্রবলেম। হিমোফিলিয়াটাকে আমরা দুটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে টাইপসে যদি আমরা যাই, হিমোফিলিয়া দুই রকম। একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া, ক্লাসিক হিমোফিলিয়া বা এটার নাম হচ্ছে হিমোফিলিয়া এ। হিমোফিলিয়া এ। সঞ্জয় মাইক্রোফোন অফ করো। সঞ্জয়, হিমোফিলিয়া দুই রকমের। একটা হচ্ছে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ। এটা কি কারণে হয় আমরা দেখে আসছি, এবং রক্তচাপটা আমি তোমাদেরকে করিয়েছি, এটা ভিডিও পাইবা, 10-11টার মতো ভিডিও আছে, এখানের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে ব্লাড প্রোটিন। আশা করি তোমরা কেউ দেখো নাই, তাই না? স্যার দেখছি। হ্যাঁ, ব্লাড প্রোটিনটা দেখবা, খারাপ করি নাই, মোটামুটি ভালোই করছি। তোমরা কি বলো? বিচারটা তো খুব আসছে, তো মনে হচ্ছে যে এটা ভালো। ভালোই স্যার। রশি লাগাইছো কেন? রশি কেন লাগাইছো? ক্লটিং ফ্যাক্টর টোটাল 13টা, তোমরা নিশ্চয়ই জানো। তার মধ্যে 8 নম্বর ক্লটিং ফ্যাক্টর, 5, 6, 7, 8, এই 8 নম্বর ক্লটিং ফ্যাক্টর যদি কখনো উৎপন্ন না হয়, তাহলে যে হিমোফিল, কারণ একটা ফ্যাক্টর যদি ঠিক মতো উৎপন্ন না হয়, তাহলে কিন্তু ব্লাড ক্লটিং হতে অনেক দেরি লাগবে, বা ঠিক মতো হবে না, বা টোটালি হবে না। তাই 8 নম্বর, আর অনেক নয়েজ আসতেছে। হ্যাঁ, এটা বুঝতে পারতেছি না, এটা সকালের ক্লাসও বলছিল। কারণটা কি? অবশ্য আমার হেডফোন একটা গত পরশুদিন পড়ে গেছিল হাত থেকে। কি করা যায় বলো তো? কনসেপ্ট কমেছে? কি করবে বলো? আমার হেডসেটটা তো অনেক ভালো একটা হেডসেট, এটা হাত থেকে পড়ে গেছিল এবং বেশ ধীরে পড়ছিল আমার মনে হয়, কিন্তু তারপরে তো আমি আবার ক্লাস নিলাম, তখন তো প্রবলেম হয় নাই। দাঁড়াও, এটা কাজ করি। নয়েজ আছে কি? এখন কি? আচ্ছা, কোনো রকম তাহলে ক্লটিং ফ্যাক্টর 8, যার নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, একটু বই দেখে নিও, এটাই হবে না। অ্যান্টি ফ্যাক্টরি ফ্যাক্টর 8 নম্বর ফ্যাক্টর নাম হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। যদি কখনো এই ফ্যাক্টরটা ঠিকমতো উৎপন্ন না হয়, তাহলে যে হিমোফিলিয়া হবে তাকে আমরা বলতে পারি ক্লাসিক হিমোফিলিয়া। আরেক ধরনের হিমোফিলিয়া আছে, সেটাকে বলা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এটা খুব ডেঞ্জারাস। ক্রিসমাস হিমোফিলিয়া বা ক্রিসমাস ডিজিজ অনেক সময় কেউ বলে থাকে, বা তার অপর নাম হচ্ছে ডিজিজ। তার অনেক নয়েজ হচ্ছে, শুনতে পাচ্ছি না। তাহলে কি খুলে ফেলবো? এখন দেখো তো, কথা বল একজন। তাও হচ্ছে, সাউন্ডই হচ্ছে স্যার। এখন হচ্ছে না। এখন হচ্ছে? আপনি কথা বলার সময় ওই নয়েজটাও আর কি আসে আর কি সাথে সাথে।
কি ঝামেলায় পড়লাম। এখন আসছে না স্যার। আচ্ছা, কোন রকম দেখে বললো ক্রিসমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি, এর অপর নাম হচ্ছে হিমোফিলিয়া বি। এটা কেন হয়? এটা হয় তোমার ক্লটিং ফ্যাক্টর 13, ক্লটিং ফ্যাক্টর ক্লটিং ফ্যাক্টর 9 যদি কখন উৎপন্ন না হয় তাহলে ক্লটিং ফ্যাক্টর 9 এর নাম কি কে বলতে পারবা? স্যার স্টুয়ার্ট ফ্যাক্টর। না, ক্লটিং ফ্যাক্টরের নামই হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। ক্রিসমাস 10। দেখে তো এটা আমার মনে আছে, এটা আমি নিশ্চিত মোটামুটি। ক্রিসমাস ফ্যাক্টর যদি কখনো ক্লটিং ফ্যাক্টর 9 অথবা ক্রিসমাস ফ্যাক্টর ঠিকমতো উৎপন্ন না হয় তখন যে হিমোফিলিয়াটা হয় সেটাকে আমরা বলতে পারি ক্রিসমাস হিমোফিলিয়া। এটা অনেক ডেঞ্জারাস একটা হিমোফিলিয়া। যাই হোক, আমরা মোটামুটি ভাবে আমরা জানলাম। আদারওয়াইজ আর এটা পড়বার, এটা নাকি ব্রিটেনের রাজবংশের মধ্যে আছে, তারপরে ফ্রান্সের রাজবংশের মধ্যে আছে, অনেকে বলে এটা একটা তারপর রানী ভিক্টোরিয়ার 4 কন্যা স্যারের বইয়ের মধ্যে আছে, এবং এটা লেখা আমারই লেখা, এটা ওখানে যা আছে হুবহুটা পেরে ফেলবা। তারপর মহারানী ভিক্টোরিয়ার মধ্যে আমরা এটা দেখি, স্পেনের যুবরাজের মধ্যে এটা দেখি, অর্থাৎ রাজবংশের মধ্যে একটা কমন একটা ডিজিজ বলে বলা হয়। অনেকে বলে এটা যে অভিশপ্ত একটা ডিজিজ। তো যাই হোক, সেদিকে আমরা যেতে চাচ্ছি না। আমরা এটা কার কার মধ্যে আছে একটু দেখবা। আর অবিকল সেম ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা তুমি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বিশেষ করে কালার ব্যান্ডের ক্ষেত্রে তুমি পড়ে আসছো, এই ক্ষেত্রে আমরা হিমোফিলিক জিনটাকে স্মল এইচ দ্বারা প্রকাশ করব। অর্থাৎ যদি একটা ফিমেল হয় তার ক্রোমোজোম XX ক্রোমোজোম হবে XX, সে যদি হিমোফিলিক হয় তাহলে X⁻H এই কম্বিনেশনে হবে। এটা হচ্ছে সে টোটালি হিমোফিলিয়া আক্রান্ত। আর যদি X⁻H এবং আরেকটা X খালি থাকে তখন আমরা সেটাকে বলবো যে সে স্বাভাবিক কিন্তু সে বাহক। আর যদি XX কম্বিনেশন থাকে কোন একটা ফিমেল তাহলে আমরা বলবো সে টোটালি কোয়াইট নর্মাল, তার কোনো প্রবলেম নেই। আর পুরুষের ক্ষেত্রে যেহেতু X ক্রোমোজোম একটা, অর্থাৎ X ক্রোমোজোমের উপরে একটা থাকলেই আমরা তাকে হিমোফিলিক বলে ধরে নিব। তোমরা কি বুঝতে পেরেছো এতটুকু? জি স্যার। জি স্যার। আর আদারওয়াইজ আমি আগে যে ক্যালকুলেশনটা দিয়েছি ধরন 1 2 3 4 অবিকল সেগুলো তোমরা এখানে বসায় দিবা। ধরন 1 2 3 4 নাকি করে দেখাইতে হবে? না স্যার, থাক। স্যার ওটা কি কটিং ফ্যাক্টর না কল্টিং ফ্যাক্টর? সিএল সিএল ক্যালটা পড়ে না ক্লটিং ফ্যাক্টর হবে। কল্টিং ফ্যাক্টর স্যার। ভেরি গুড, ক্লটিং ফ্যাক্টর। তাহলে তোমরা এটা দেখে ফেলবা, এটা একটা ডিজিজ। সেম একটা পড়লে বাকিগুলো পাওয়া যায়। এরপর যেটা সেটা হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। মাসকুলার ডিস্ট্রফি এটা কি? এটাও একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এবং এর ফলে কি হয়? এর ফলে আমাদের মাসেল, বিশেষ করে আমাদের অচ্ছিক মাসেলটা ঠিক মতো কন্ট্রাকশন করতে পারে না, ঠিক মতো তার মধ্যে মুভমেন্ট হয় না। এবং এটা 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 যদি একসময় বাচ্চাদের হয়, অনেক সময় কি অটিজম নামটা শুনে থাকবা, দেখবা অনেক বাচ্চাদের তারা হাত পা ঠিক মতন নড়াতে পারে না, মুভমেন্টটা ভালো মতো হয় না, অর্থাৎ মাসেল ওরিয়েন্টেড একটা প্রবলেম। এই প্রবলেমটা যদি বাচ্চাদের মধ্যে হয় তাহলে বাচ্চারা অটিস্টিকের দিকে, অর্থাৎ অটিজম বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা থাকে বা সেদিকে তারা ধাবিত হয়। এই মাসকুলার ডিস্ট্রফির ক্ষেত্রেও আমরা যে জিনটাকে দায়ী করব সেটাকে আমরা স্মল এম দ্বারা ইন্ডিকেট করব। অর্থাৎ X⁻m এই কম্বিনেশন যুক্ত ফিমেলটা হবে আক্রান্ত, আর X⁻m এবং X এই কম্বিনেশনটা যদি থাকে তাহলে ফিমেলটা হবে স্বাভাবিক কিন্তু বাহক। আর X যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা বলতে পারি যে এই ফিমেলটা হচ্ছে একদম নর্মাল। পুরুষের ক্ষেত্রে সেম X⁻m একটাই যদি থাকে তাহলে আমরা বলবো সেই পুরুষটা তোমার আক্রান্ত। কিসে আক্রান্ত? মাসকুলার ডিস্ট্রফিতে আক্রান্ত। সোজা কথা হচ্ছে মাসেলের মুভমেন্টটা ঠিক মতো হবে না, এবং এটা তোমার একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের একটা প্রবলেম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি কি তোমার বর্ণনাটা বুঝতে পারলে বাদ বাকি দুইটা খুবই সহজ। এই ক্ষেত্রে তোমরা উদাহরণ 1 2 3 4 এই 4টা উদাহরণ করে দেখবা, সেম ক্যালকুলেশন আছে।
আর কেউ কিছু বলতে চাচ্ছ কি? আর কেউ কিছু বলতে চাচ্ছ? না স্যার। তাহলে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারটা পড়লাম। স্যার আমরা বলো। স্যার হিমোফিলিয়া কি মাত্র দুইটা ক্লোটিং ফ্যাক্টরের হ্যাঁ, আমার বললে ভালো লাগে, দুইটা ক্লোটিং ফ্যাক্টরের জন্য হয়। আর বাদ বাকিগুলো তৈরি করার জন্য যে জিন, সেগুলো তো ম্যাক্স ক্রোমোজোমের মধ্যে না, অন্য ক্রোমোজোমের মধ্যে আছে। তো দুইটাই মানে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। তাহলে আমরা মোটামুটি এটা সম্পর্কে জানলাম। আজকে আমরা তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে পড়ে কিনা, সেটা হচ্ছে 9:7 ম্যান্ডেলের ছোট্ট একটা ব্যতিক্রম। তোমরা কি সেটা দেখেছো নাকি দেই নাই তোমাদেরকে? বলো। স্যার আপনার কথা বুঝতেছি না। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের সূত্রে প্রথম ব্যতিক্রমটা না, যে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রে একটা ব্যতিক্রম তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। জি স্যার, স্বাভাবিক আর মুখ বধিরের। না না, এটা না, এটা তো আমি পড়াইছি, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। এই যে স্যার ওই যে সাদা ফুল আর বেগুনি ফুলেরটা। হ্যাঁ 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 হ্যাঁ, পরিপূরক জিন, কমপ্লিমেন্টারি জিন, আমি লিখে দিয়েছিলাম সম্ভবত। স্যার কমপ্লিমেন্ট। এটা কি তোমরা করেছো নাকি বুঝলাম নাই? এটা একদম সহজ, সেই জন্য আমি এটা তোমাদেরকে দেখাই নাই। কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি জিন কাকে বলে? এটা সোজা কথা একটু তোমাদেরকে বলে ফেলি। ভিন্ন লোকাস হবে। ভিন্ন লোকাস মানে বুঝছো তো? ভিন্ন লোকাস হবে, আর জিন হবে দুইটা। জিন হবে তোমার দুটি, এবং জিনগুলো হবে প্রকট। এটা শুধু মাথায় রাখবা। তাহলে দুইটা জিন আছে, ভিন্ন লোকাসে, জিনগুলো হচ্ছে তোমার প্রকট। মনে করো আমি একটা জিন লিখলাম ক্যাপিটালে, আমি আরেকটা জিন লিখলাম ক্যাপিটাল বি। দেখো বুঝতেছো কিনা? একটা হচ্ছে ক্যাপিটালে এবং আরেকটা হচ্ছে ক্যাপিটাল বি। এটা জিন। দেখা যায় কি, যদি ক্যাপিটালে আর স্মল বি থাকে, তাহলে এটা একটা ফুলের মধ্যে দেখা যায়। তোমরা এটা পড়বা, ফুলের বর্ণটা হয় সাদা। অথবা যদি স্মল এ ক্যাপিটাল বি লিখি, তাহলে ফুলটা হচ্ছে কি তোমার সাদা। কিন্তু যদি এ এবং বি দুইটাই অথবা একটা করে যদি ক্যাপিটাল থাকে, তাহলে সাদার প্রকাশিত হয় না। অর্থাৎ ক্যাপিটালে স্মলে, মনে করো ক্যাপিটাল বি স্মল বি, এটা সাদা হবে না। অথবা আমি কম্বিনেশন লিখতে পারি ক্যাপিটালে ক্যাপিটাল বি, এই কম্বিনেশন থাকলেও সেটা সাদা হবে না, তাহলে তোমার দেখবে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে তোমার দুইটা ক্যাপিটাল জিন যদি থাকে, অর্থাৎ এর ক্ষেত্রে একটা ক্যাপিটাল এবং বি এর ক্ষেত্রে যদি আরেকটা ক্যাপিটাল হয়, তখন ওই বর্ণটা তোমার আর সাদা হয় না, সেটা নতুন কোনো একটা বর্ণ প্রকাশ করে। তোমরা এখানে অনেকটা সহপ্রকটতার এক্সাম্পলটা বা সহপ্রকটতার বিষয়টা আমরা এখানে অনেক সময় দেখতে পাই। এই ধরনের ঘটনার ফলে যেহেতু দুই জোড়া জিন, অর্থাৎ অবশ্যই এটা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রের একটা ব্যতিক্রম। এই ক্ষেত্রে আমরা অনুপাত পেয়ে থাকি 9:7। দয়া তোমরা এটা করবা, তারা সেম ক্যালকুলেশনটা বের হয়ে যাবে। এটা ম্যান্ডেলের একটা ব্যতিক্রম। বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো প্রবলেম আছে কি? এটা পারবা? তাহলে আমরা ম্যান্ডেলিজম শেষ করলাম এবং সেক্স লিঙ্ক ডিসঅর্ডার শেষ করলাম। আমরা এখন চলে যাব পলিজেনিক ইনহেরিটেন্সটা একটু বুঝলে ভালো হতো। বলবো পলিজেনিক ইনহেরিটেন্স আজকে পাওয়া ইনশাআল্লাহ। পলিজেনিক আচ্ছা, পলিজেনিক ইনহেরিটেন্স না, আচ্ছা আগে পলিজেনিক ইনহেরিটেন্স তোমাদের হয়। আব্দুল্লাহ স্যারের বইটা আছে না? স্যার গাজী আজম স্যার একটু বলি। আব্দুল্লাহ স্যারের বইয়ের মধ্যে খুব সুন্দর বলেছে স্যারের বইয়ের মধ্যে, সম্ভবত ল্যাংথ দিয়ে এক্সাম্পলটা দিয়েছে। ল্যাংথ পলিজেনিক ইনহেরিটেন্স হচ্ছে অনেকগুলো জিন, দুইয়ের অধিক সংখ্যক জিন, দুই এর বেশি সংখ্যক জিন, দুই এর অধিক সংখ্যক, অবশ্যই তারা ভিন্ন লোক আছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তারা সম্মিলিতভাবে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। আমি শুধু কিওয়ার্ড গুলো লিখতেছি। সম্মিলিতভাবে
বৈশিষ্ট্য প্রকাশ যেমন করবে করবে বুঝতে পারতেছি তো কটা হয়নি বৈশিষ্ট্য প্রকাশ দুই এর অধিক সংখ্যক জিন ভিন্ন লোকাসে অবস্থিত সম্মিলিতভাবে একটা বৈশিষ্ট্য প্রকাশ করবে। যদি এই পলি শব্দের অর্থ কি? পলি মানে হচ্ছে অনেক, পলি মানে হচ্ছে দুইয়ের অধিক, পলিজিনিক জিনিক শব্দের আসছে জিন থেকে, ইনহেরিটেন্স শব্দের অর্থ থেকে তোমার উত্তরাধিকার। তাহলে দুইয়ের অধিক সংখ্যক জিন ভিন্ন লোকাসে থাকবে এবং সম্মিলিতভাবে একটা যদি বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং দেখা যায় কি এই বৈশিষ্ট্যগুলো সাধারণত পরিমাণগত হয়, পরিমাণগত, এটা একটু মাথায় রাখবেন, পরিমাণগত হয়। যেমন মানুষের উচ্চতা, স্যারের বইয়ের সময় আমার স্যারের বইটা আমার সামনে এখন নাই, উচ্চতা। আচ্ছা, যদি তোমাদের কাছে বইটা থাকে তোমরা একটু দেখবা যে উচ্চতার জন্য আমাদের তিনটা জিন আছে। যেমন যেমন তোমার আমি স্পেসিফিকটা দিয়ে আগে লিখি, স্মল এ একটা জিন, স্মল বি আরেকটা জিন, স্মল সি। তাহলে উচ্চতার জন্য আমাদের কয়টা জিন আছে বলতো? কয় জোড়া জিন আছে? এনিওয়ান? 3 জোড়া জিন আছে। 3 জোড়া জিন আছে। কি? এ দিয়ে একটা করলাম, বি দিয়ে একটা করলাম, সি দিয়ে একটা করলাম। আমি এগুলো সব পছন্দ লিখছি। এবং দেখা গেছে কি মেল মানে হচ্ছে পুরুষ, নিশ্চয়ই তোমরা সেটা জানো। আর ফিমেল ফিমেল মানে হচ্ছে স্ত্রী। দেখা গেছে উচ্চতার জন্য যদি সবগুলো জিন রিসিসিভ হয়, রিসিসিভ মানে হচ্ছে প্রচ্ছন্ন যদি হয়, তাহলে পুরুষের উচ্চতা হবে, আমি ভুলে গেছি স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে, মেবি এনিওয়ান, কারো কাছে বই আছে? কথা বলো। নো স্যার, গাজী আজমল স্যার একটা আছে। আচ্ছা, মনে করো কথাটা তোমরা দেখবা যে গবেষণা করে দেখা গেছে যদি উচ্চতার জন্য সবগুলো জিন রিসিসিভ হয়, তাহলে আমি একটা কথা ধরি, পুরুষের ক্ষেত্রে সেটা হচ্ছে মনে করো 4 ফিট 7 ইঞ্চি, 4 ফিট 7 ইঞ্চি মনে করো। আমার এটা ঠিক মনে নাই, এটা তো গবেষণা করে রেজাল্ট বের করছে। আর ফিমেল যদি হয় মনে করো সেটা হচ্ছে 4 ফিট 3 ইঞ্চি, কথার কথা আমি একটা বললাম। এবং বলা হচ্ছে যে একটা জিন যদি প্রকট হয়ে যায়, যেমন আমি এখানে একটা জিন, যে কোনো একটা জিন, তোমরা কোনটাকে প্রকট করতে চাচ্ছ? যে কোনো একটা জিন, এ বি সি, ক্যাপিটাল এ, স্মল এ, স্মল বি, স্মল সি, যদি আমি এখানে একটাকে প্রকট করে দিলাম, তাহলে তুমি প্রত্যেকটার সাথে 3 ইঞ্চি করে যোগ করবা। অর্থাৎ একটা প্রকট জিন যদি হয়ে যায়, এই মেল হয়ে যাবে 4 ফিট 7 তিন কত, 7 তিন 10 ইঞ্চি, 10 ইঞ্চি, আর ফিমেল হয়ে যাবে 4 ফিট কত, 6 ইঞ্চি। এভাবে তুমি যতটা ক্যাপিটাল করে বাড়াবা তত করে 3 ইঞ্চি বাড়তে থাকবে। আমি কি বোঝাতে পারতেছি তোমাদেরকে? 5 ফিট 2 ইঞ্চি হবে, এরকম করে বাড়তে থাকবে। আমি যদি আরেকটা লিখি, ক্যাপিটাল বি, স্মল সি, একটা বাড়াইলাম, তাহলে এখন কত হবে বলো তো? 5 ফিট 2টা কত হবে? 5 ফিট, বলো কত হবে? 5 ইঞ্চি হবে। আমি আরেকটা বাড়াইলাম, ক্যাপিটাল বি, এখন কত হবে বলো তো? 5 ফিট 5 8 ইঞ্চি হবে। এইভাবে এটা বাড়তে থাকবে। এবং দেখা গেছে যে একদম সবগুলো যদি ক্যাপিটাল হয় তাহলে একটা সার্টিন লেভেলে গিয়ে পৌঁছায়। আমার এখন এই যে ফান্ডামেন্টাল অর্থাৎ বেসিক যে সংখ্যাটা সেটা আমার মনে নেই। হ্যাঁ, এটা অনেকদিন আগে পড়ছিলাম, তো এটা হয় 4 ফিট 7 ইঞ্চি হবে বা তার আশেপাশে হবে, এটা তোমরা একটু দেখিয়ে নিও। এটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স একটা পারফেক্ট। সেটা 5 ফিট দেওয়া। 5 ফিট দেওয়া, ভেরি গুড। কে বলছে এটা? স্যার আমি। গুড, ভেরি গুড। এখন তো আরো সহজ হয়ে গেল, এখন তোমরা একটু বের করে ফেলো। আর ফিমেলেরটা কত দেওয়া? ফিমেলেরটা কত দেওয়া বলো? স্যার 4 ফিট 7। হ্যাঁ, 4 ফিট 7, 4 ফিট 7। এখন তো তোমরা বের করতে পারবে না এখন? বলো তো, সবগুলো যদি ক্যাপিটাল হয় তাহলে কত হবে? একজন বলো। স্যার 6 ফিট 3 ইঞ্চি হওয়ার কথা। হ্যাঁ, তাহলে একটা পুরুষ 6 ফিট 3 ইঞ্চি হবে। প্রশ্ন করতে পারো স্যার একটা পুরুষ তো 6 ফিট 3 ইঞ্চিরও বেশি হয়। হ্যাঁ, সেটা তোমার হরমোনাল ঘড়িতে ব্যাপার স্যাপার এখানে ইনভলভ থাকে, বাট জিন ঘড়িতে যে ব্যাখ্যা সেটা হচ্ছে তোমার এটা সর্বোচ্চ 6 ফিট 3 ইঞ্চি পর্যন্ত হবে।
কিভাবে একটা ফিমেল কত পর্যন্ত বাড়বে বলো, একটা ফিমেল হিসাব করে বলো, হিসাব করে বলো, কেউ নাই? 5 ফুট 10। 5 ফিট 10, 5 ফিট 10 এত পর্যন্ত বাড়বে। এই ঘটনাটাকে আমরা বলতে পারি পলিজেনিক ইনহেরিটেন্স। আর কোথায় দেখা যায়? আমাদের ত্বকের রং, আমাদের গায়ের যে রং, এটা ক্ষেত্রে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স দেখবো। আমাদের চোখের যে রং, অর্থাৎ আমাদের রেটিনার মধ্যে আমাদের চোখ, বলি না যে তার চোখটা হচ্ছে সবুজ রঙের বা ব্লুইশ বা বিড়ালের মতো চোখ বা ক্যাটস আই চোখ বা একদম ব্ল্যাক, এই চোখের রং, ত্বকের রং ইত্যাদির ক্ষেত্রে আমরা পলিজেনিক ইনহেরিটেন্স আমরা দেখব। বলো বুঝতে পারছি কিনা মোটামুটি? জি স্যার। জি স্যার। মোটামুটি বুঝছো তো? ওকে, নেক্সট চলে আসো। ব্লাড স্যার বলো। স্যার পরিমাণগত বৈশিষ্ট্য কি বেশি নাকি এই ত্বকের রং ওইগুলোর মতো বেশি? মানে তুমি একটা মেজার করতে পারো, পরিমাণ বলতে তার তার ত্বকের রংটা কি, তোমার গায়ের রং কিরকম, তোমার গায়ের রং হচ্ছে ফর্সা, একটা মেজারমেন্ট চলে আসবে সেখানে। একটা মানে পরিমাণ বলতে আমি বুঝাচ্ছি মেজারমেন্ট ধরতে কোনো একটা ব্যাপার চলে আসবে, মানে তুমি কম্পেয়ার করতে পারবে, ওই ক্ষেত্রে আমি বলতে চাই। জি স্যার, জি স্যার। নেক্সট, ব্লাড গ্রুপ জেনেটিক্স, খুব ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপ তোমাদেরকে আমি আমি প্রত্যেক বছর একটা জিনিস এক্সট্রা পড়াই, সেই জিনিসটা হচ্ছে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নাই, যেহেতু আমি ব্লাডের চ্যাপ্টারটা অনলাইনে দিয়েছি, আর অনলাইনে তো একটা কিছু গুলো ঝামেলা, কারণ ওখানে টু দ্য পয়েন্টে আমাদেরকে কথা বলতে হয়, যেমন এখনো টু দ্য পয়েন্টেই কথা বলতেছি, তারপর তো অনেক কিছু বেশি বলে ফেলতেছি বা কম বলে ফেলতেছি বা অনেক এক্সট্রা অ্যাড করতেছি। তো আমি সেখানে ভিডিওর মধ্যে শুধু না ব্লাড গ্রুপটা দিই নাই, ব্লাড গ্রুপটা থাকলে খুব ভালো হতো, আমাদেরকে সরাসরি দিয়ে দিয়েছে ব্লাড গ্রুপ জেনেটিক্স। তোমরা জানো আমাদের কয়টা বাজে? 4:28, 4:28 শেষ করতে পারবো কিনা বুঝতেছি না ব্লাড গ্রুপ ধরলে। যদি একটা এক্সট্রা ক্লাস পাই তাহলে তোমাদেরকে আমি ব্লাড গ্রুপটা পড়াবো, রাইট? সমস্যা নাই তো স্যার, এটা লাস্ট ক্লাস, হ্যাঁ, একটু বেশি পড়া, এটা তো লাস্ট ক্লাস, একটু বেশি পড়া দিলে সমস্যা নাই। ব্লাড গ্রুপ জেনেটিক্স, আচ্ছা অসুবিধা নাই, এটা আজকে ধরেই ফেলি। ব্লাড গ্রুপ জেনেটিক্স পড়ার আগে ব্লাড গ্রুপ কাকে বলে একটু দেখি। একটা গল্প বলবো তোমাদেরকে, অষ্টাদশ শতাব্দীর কথা, নাম শুনেছো? অষ্টাদশ শতাব্দী মানে কত, কে বলতে পারো? 1700 নাকি 1800? 1700 স্যার। 1701 থেকে 1799। 1701 থেকে 1799, অষ্টাদশ শতাব্দীর কথা। সেখানের মধ্যে ইংল্যান্ড এবং ফ্রান্স এবং ইংল্যান্ড দুইটা দেশ, ফ্রান্স এবং ইংল্যান্ড দেশের একটা গল্প বলবো, ফ্রান্স এবং ইংল্যান্ড। এই দুইটা দেশে ডাক্তাররা চিন্তা ভাবনা করলো যে মানুষের সকল রক্ত লাল, অতএব একজন যদি আরেকজনকে রক্ত দেয় সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, এবং একজন আরেকজনকে রক্ত দেওয়া শুরু করলো। এই ঘটনাটা কখন? এই ঘটনাটা হচ্ছে তোমার অষ্টাদশ। শতাব্দী, নদীতে শুনবা। আচ্ছা, আমি একটু ইয়াটা অফ করবো, কি বলা হয়, পার্সেন্টেজটাকে নিয়ে ফেললে মনে হয় ভালো হইতো, পার্সেন্টেজটা পরে নিয়ে ফেলি। আমাদের দেখা যায় আলিম, জি স্যার। আলিম এই নাম্বার কি? জি স্যার। আলিম তোমার কাছের বন্ধু এখানে, জি স্যার। তোমার কাছের বন্ধু, স্যার বুঝি নাই স্যার।
কাছে কোনো ফ্রেন্ড আছে কি এখানে? না, নাই তো স্যার। তোমার কোনো বন্ধু নাই? এত বড় একটা গ্রুপ। ও আছে স্যার, থাকবে না কেন? নাম কি? ওদ্রি। অবধি আছে তো? মনে করো আজকে হচ্ছে 29 নভেম্বর 1703 সাল। আজকে সালটা কত? 29 নভেম্বর 1700 বলো 3 সাল। 29 নভেম্বর 1703। হালিম পুরানা একটা অ্যাক্সিডেন্ট করলো। হালিম কি করছে? একটা অ্যাক্সিডেন্ট করছে। স্যার আপনার সাউন্ড অনেক কম শুনতে পাচ্ছি। স্যার আপনার কথা ঠিক মতো শুনছি জি স্যার, ক্লিয়ারলি বুঝতেছি না। স্যার কথা বোঝাই যাচ্ছে না। জি স্যার, একদম ঠিক। স্যার কথা বোঝাই যাচ্ছে না। সবাই এখন কি আবার সাউন্ড আসছে একটা? না স্যার। না স্যার না স্যার, আসছে না। ছোট স্যার। এটা অনেক ভালো একটা মাইক। আমাদের তার একটা সাউন্ড আছে। আচ্ছা, আজকে হচ্ছে 1703 সাল 29 নভেম্বর। হালিম একটা অ্যাক্সিডেন্ট করলো। হালিম কোনো বাড়ি কোথায়? কুমিল্লায় স্যার। তো মিল্লাতে একটা অ্যাক্সিডেন্ট করলো। তুমি মন খারাপ করতেছো না তো? না স্যার। ডাক্তার সাহেব বললো যে হালিমের অনেক ব্লিডিং হচ্ছে, হালিম হয়তো আর আধা ঘন্টার মতো বেঁচে থাকতে পারে। তার শরীর থেকে যে পরিমাণ রক্ত ধরে গেল, খুব খারাপ অবস্থা হালিম খুবই মনে। হালিমের কাছের বন্ধু অদ্ভুত আসছে হালিমকে দেখার জন্য। এই কথা বলিও না তোমরা। অদ্ভুত আসছে কে রে? জি স্যার, আসছি। অদ্ভুত চলে আসছে এখানে। তুমি হ্যালো হ্যালো করতেছো কেন? বুঝছো? একটু মাইক্রোফোন অফ করো। লম্বা 125। একটু মাইক্রোফোন অফ করো। 125 শুরু করছিলাম। নষ্ট হয়ে যাচ্ছে না। 125। ক্যাপ্টেন আগে অফ করতে বলো তো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এই একটু 1 মিনিট। মিরাজ তাকে অফ হইতে বলো। মিরাজ জি স্যার। তাকে বলো না অফ হইতে। স্যার আমি ওকে ইনবক্সে বলে দিচ্ছি। স্যার ওকে মিউট করে দেন। স্যার ও মনে হয় কোনো কোশ্চেন করছে। আরে বাবা, যেহেতু নেটে খারাপ, যখন সে বুঝতেছে যে তার স্যার ওর মেবি ইলেকট্রিসিটি চলে গেছে, এটা বলা ট্রাই করতেছিল। বলার ব্যাপারটা কিছু চুপচাপ বসে থাকে। আমাকে ঝামেলা করে লাভ হচ্ছে। তো তাকে জন্য ধরছিলাম ফিমেলকে নাকি? হামিম এক্সপিরিয়েন্স করলো। হামিম কোথায় তুমি? স্যার আছি স্যার। ক্যামেরা অন করো, দেখি তোমার হামিম আর অফিস ক্যামেরা অন করো। এটা হচ্ছে হামিম। অফিস কই? হালিম। অফিস জি স্যার, আসি। দুজনে ক্যামেরা অন করো। হালিমের অনেক ভালো একটা ছিল। অফিস অন করো। অফিস নাম কি সানোয়ার নাকি? জি স্যার, সানোয়ার হোসেন। তাহলে হালিম এক্সপিরিয়েন্স করলো। তোমরা সবাই আমাকে দেখো। হালিম এক্সপিরিয়েন্স করলো। হালিম খুবই মমুষ্য। ডাক্তার বলছে সে কতক্ষণ বাঁচবে? আর আধা ঘন্টার মতো বাঁচতে পারে। অবধি দৌড়াই আসছে। তার বন্ধু এক্সপিরিয়েন্স করলো 1703 সালে। আজকে থেকে 300 বছর আগে। চিন্তা করতে তাও বেশি। এখন ডাক্তার হালিমকে অদ্ভুতকে বললো, অদ্ভুত কিন্তু ওর বন্ধুকে রক্ত দিয়ে রাখছেন। অদ্ভুত বলছে হ্যাঁ অবশ্যই দিল। অদ্ভুত রক্ত দিয়ে দিল। তাকে দিল অদ্ভুত, হালিমকে দিল। হালিম মারা যাওয়ার কথা ছিল আধা ঘন্টার মধ্যে, কারণ তার জীবনে ব্লিডিং হচ্ছে। দেখা গেল কি হালিম আর মারা যায়নি। অদ্ভুত রক্ত নিয়ে সে বেঁচে গেল। হালিমে এখন অদ্ভুত প্রতি খুবই কৃতজ্ঞ যে বন্ধু তুমি আমাকে রক্ত দিয়েছো, আমি বেঁচে গেছি। এটা হচ্ছে ঘটনা 1। আপনি কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট। নেক্সট হচ্ছে
1710 সালের কথা। কয় বছর পর? আজ থেকে তোমার 7 বছর পরের কথা। অদ্রে ক্যামেরা অন করবো না, অফ করবো না। খালিদ আবার এক্সপিরিয়েন্স করলো, খালিদ সাংঘাতিক রকমের এক্সপিরিয়েন্স করলো, সাউন্ড কি খালিদ আবার আরেকবার অসুস্থ হয়ে গেল। এবং হালিম তোমরা যদি এরকম করে বলো তাহলে তো আমার গল্প বলার মোটটাই নষ্ট হয়ে যায়। কারণ সর্বোচ্চ পরিমাণে আছে। তাহলে তোমার হালিম আবার এক্সপিরিয়েন্স করলো 1710 সালের দিকে, ঠিক 7 বছর পর। আবার সে হসপিটালে গেল, ডাক্তার বললো যে তার অবস্থা খুবই খারাপ, সে হয়তো আর 40-50 মিনিটের মতো বাঁচতে পারে, কারণ তার শরীর থেকে অনেক পরিমাণ রক্ত চলে গেছে। হালিম অদ্রির সাথে যোগাযোগ করার চেষ্টা করলো, অদ্রিকে টেলিগ্রাফ করলো যে অদ্রি তুমি কোথায়, আমি তো আবার এক্সপিরিয়েন্স করছি। কিন্তু অদ্রি তখন উচ্চতর ডিগ্রি করার জন্য অন্য জায়গায় চলে গেছে। অদ্রিকে আর খুঁজে পাওয়া গেল না। কাকে খুঁজে পাইছে? মিরাজকে খুঁজে পাইছে। মিরাজ কোথায়? মিরাজ কোথায়? মিরাজ মাইক্রোফোন অন করো ক্যাপ্টেন। মিরাজ মিরাজ লেফট নিচে স্যার। কেন লজ্জা পাইছে মনে হয়। মিরাজ মিরাজের কাছ থেকে রক্ত, মিরাজ আসছে, মিরাজ এসে বললো যে হালিম বললো তুমি আমাকে একটু রক্ত দিয়ে দাও। মিরাজ বললো ঠিক আছে, আমি তোমাকে রক্ত দিয়ে দিই। ডাক্তার সাহেব বলছে হালিম হয়তো 40-50 মিনিট বাঁচতে পারে। হালিম মিরাজে রক্ত নেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মধ্যে, ডাক্তার বলছিল 40-50 মিনিট বাঁচতে পারে, 2 থেকে 3 মিনিটের মধ্যে ছটফট করে মারা গেল। তাহলে ঘটনা কয়টা ঘটছে বলো তো? 2টা ঘটনা। এক, প্রথমবারে সে রক্ত নিয়ে কিছু ডিগ্রি বেঁচে গেছে, দ্বিতীয়বারে সে রক্ত নেওয়ার পর একদম ছটফট করেই মারা গেল। ডাক্তারদেরকে এই বিষয়টা খুবই ভাবিয়ে তুলল এবং তখনই গবেষণা শুরু হয়ে গেল কি ঘটনা ঘটছে। হালিম মারা যাওয়ার কথা ছিল, অর্ধেক রক্ত নিয়ে সে বেঁচে গেল, আবার হালিম 7 বছর এক্সিডেন্ট করলো। হ্যাঁ, তখন সে মিরাজের রক্ত নেওয়ার সাথে সাথে 40-50 মিনিটও বাঁচা উচিত ছিল, যেটা ডাক্তার সাহেবরা বলেছেন, কিন্তু না, ছটফট করে মারা গেল। এই লক্ষ্যে গবেষণা শুরু হয়ে গেল। গবেষণা হতে 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 1801 বা 2 সালের দিকে একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করেন এবং একটা সমাধানও খুঁজে পেলেন কি কারণে এই ঘটনাটা ঘটেছিল। কার্ল ল্যান্ডস্টেইনার বলছেন যে আমাদের দেহের মধ্যে যে রক্তকণিকা থাকে তার মধ্যে আরবিসি হচ্ছে একটা রক্তকণিকা। তোমরা কিন্তু তার নাম শুনেছ, আরবিসি। খালি নাম শুনেছ? আরবিসি নাম শুনেছি কিনা বলো, ইয়েস নো বলো। হালিম শুনছি স্যার। আরবিসির প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে একটা জিনিস থাকে। আরবিসি প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে কি থাকে? একটা জিনিস থাকে। এই জিনিসটাকে আমরা বলবো অ্যান্টিজেন। মাথায় রাখবা, তোমাদেরকে আমি হয়তো ক্লাসে পড়ে আসলাম, এটা হচ্ছে অ্যান্টিজেন। আরবিসি প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে থাকে এই অ্যান্টিজেনটা, এইটার নাম হচ্ছে অ্যান্টিজেন। মাথায় রাখবা, অ্যান্টিজেন সারা জীবন খারাপ জিনিস। অ্যান্টিজেন কি ভালো না খারাপ? খারাপ। অ্যান্টিজেন খারাপ। অ্যান্টিজেন সাংঘাতিক রকমের খারাপ। অ্যান্টিজেনকে আমরা সন্ত্রাসের সাথে তুলনা করতে পারি। মনে করো তোমাদেরকে আমি একদিন ক্লাসে বলেছিলাম অ্যান্টিজেন কাকে বলে, জানি না তোমাদের মনে আছে কিনা। আরামবাগের এক্সাম্পল দিয়ে আমি বলছিলাম, আরামবাগের মধ্যে যদি একটা শিষ্ট সন্ত্রাসী ঘুরে বেড়ায় তাহলে মসজিদ থানার অফিস সাহেব টেনশনে পড়বে কি পড়বে না বলো তো? সাউন্ড সাউন্ড অনেক কম হচ্ছে। আপনার ওই কাহিনী কিছু বুঝতে পারিনি। তাহলে গল্প করা যাবে না স্যার, মাঝে মাঝে অনেক কমে যাচ্ছে। কথা বললে শুনতে পাচ্ছি। ইয়ারফোন দিয়ে স্যার ভালো শোনা যাচ্ছে আর কি। দেখো তো এখন আসছে কিনা। ইয়ারফোন দিয়ে ভালো শোনা যাচ্ছে, ইয়ারফোন বা হেডফোন ইউজ করলে। এখন? জি স্যার, এখন ভালো হচ্ছে। জি স্যার, ভালো। এখন ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার, এখন একদম ওকে ফাইন, তাহলে গল্পটা একটু 10 মিনিট করেই ফেলি যেহেতু কারেন্ট। খালি মনোযোগ দিয়ে শুনবা কিন্তু।
তাহলে এই হালিমের এই প্রবলেম সলভ করার জন্য 1801 সালের দিকে একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে কার্ল ল্যান্ডস্টিনার, একটা গবেষণা করলো এবং উনি বলেই দিল কি কারণে হালিম প্রথমবার বেঁচে গিয়েছিল এবং কি কারণে হালিম দ্বিতীয়বার মারা গিয়েছিল। দ্বিতীয়বার যদি 40-50 মিনিট পরে মারা যেত তাহলে ঠিক আছে, ডাক্তার সাহেব বলছে তো অনেক বেশি ব্লিডিং হচ্ছে, ওকে ফাইন, সে মারা গেছে। কিন্তু না, সে মিরাজের রক্ত নেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে ছটফট ছটফট করে মারা গেল, আর কষ্ট করে মারা গেল। বিষয়টা সায়েন্টিস্টদের সাংঘাতিক রকমের ভাবিয়ে তোলে। কার্ল ল্যান্ডস্টিনার বলছে আমাদের আরবিসির প্লাজমা মেমব্রেনের বাইরের দিকে অ্যান্টিজেন থাকে, কিন্তু তুমি সারা জীবন মাথায় রাখবা অ্যান্টিজেন হচ্ছে একটা খারাপ জিনিস। অ্যান্টিজেন হচ্ছে সাধারণত তোমার প্রোটিন জাতীয়, আমার লেখা বৃষ্টি হবে এখানে কারণ আমি ভার্টিক্যালি লিখতেছি। এবং অ্যান্টিজেনকে আমরা সন্ত্রাসীর সাথে কম্পেয়ার করতে পারি। কি ধরনের কম্পেয়ার করব মাথায় রাখবা, ওই যে একটু আগে গল্পটা বললাম, আরামবাগে যদি কোনো একটা শীর্ষ সন্ত্রাসী ঘুরে বেড়ায় তাহলে কিন্তু মতিঝিল থানার ওসি সাহেবের টেনশন সাংঘাতিক রকমের বেড়ে যাবে। এবং মতিঝিল থানার ওসি সাহেব জানতে পেরেছে যে আরামবাগের মধ্যে একটা শীর্ষ সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে, তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে, কারণ কখন যে সে কখন কি একটা অকারেন্স ঘটাইয়া ফেলে। এবং আমি কি বলতে পারি ওই শীর্ষ সন্ত্রাসী মতিঝিল থানার ওসি সাহেবের টেনশনের কারণ বলতে পারি কিনা? জি স্যার। বলতে পারি কিনা? এবং মাথায় রাখবা পুলিশ আমাদেরকে সুরক্ষা প্রদান করে। পুলিশ হচ্ছে আমাদের খুব, আমরা যে শান্তিতে থাকি, নিরাপদে থাকি, এটা নিশ্চয়তা প্রদান করে পুলিশ। তাহলে আমি বলতে পারি আমাদের আরামবাগে নিশ্চয়তা প্রদান করে মতিঝিল থানার ওসি সাহেব। উনি এবং ওনার স্টাফ বা ওনার ফোর্স আমাদের নিরাপত্তা প্রদান করে থাকে। এখন আমার এলাকার যে পুলিশ সাহেবরা যারা আছেন তারা খুব টেনশনে পড়ে গেছে। কেন টেনশনে পড়ে গেছে? আরামবাগের মধ্যে একজন শীর্ষ সন্ত্রাসী আসছে, তার মুভমেন্ট হচ্ছে এবং তাকে ধরাও যাচ্ছে না। সে খুবই তোমার ইন্টেলেকচুয়াল টাইপের একটা সন্ত্রাসী। যদি ওসি সাহেবের টেনশনের কারণ হয় ওই সন্ত্রাসীটা, তাহলে ওই সন্ত্রাসীটাকে তুমি বলবা অ্যান্টিজেন। তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অ্যান্টিজেন। এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। অ্যান্টিজেন ন্যাচারালি প্রোটিন ইন নেচার, অ্যান্টিজেন হচ্ছে প্রোটিন জাতীয়। তখন ওসি সাহেব কি করবে? ওসি সাহেব তোমার ওই অ্যান্টিজেনকে ধরার জন্য ধরতে পারতেছে না, তো এখন চিন্তা করে দেখো যে অ্যান্টিজেনকে কিভাবে ম্যানেজ করা যায়, তাকে কিভাবে কাবু করতে হবে। ওসি সাহেব অ্যান্টিজেনকে নিয়ে অনেক অ্যানালাইসিস করলো, অ্যান্টিজেন দ্যাট ইজ শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে অনেক অ্যানালাইসিস করলো এবং অ্যানালাইসিস করতে উনি বের করে ফেললেন যে এই শীর্ষ সন্ত্রাসী সে একজনের কথা খুব বেশি শুনে এবং সে যা বলে তাই শুনে এবং তাকে সে অত্যন্ত রকমের সন্ত্রাসী, সেও তো একটা মানুষ, সন্ত্রাসী একজন মানুষ না, সে তাকে খুব বেশি ভালোবাসে। সেটাকে মিরাজ, সে তার মাকে খুব ভালোবাসে। তখন আরামবাগ বা মতিঝিল থানার ওসি সাহেব ওই সন্ত্রাসী মাকে গিয়ে ম্যানেজ করে নিয়ে আসতো যে আপা আপনি একটু আসেন, আপনার ছেলেকে তো আমরা ধরতে পারতেছি না, আপনি আমাদেরকে একটু হেল্প করেন। মা তখন চিন্তা করলো তার ছেলে তো এমনি কুপোতে চলে গেছে, তাকে কিভাবে ঠিক মতো লাইনে আবার আনা যায়। তখন মা ওসি সাহেবকে বললো যে ঠিক আছে, আমি আপনাকে সর্বাত্মক রকমের সহায়তা করব। তাহলে মা চলে আসলো এবং ওসি সাহেব মাকে নিয়ে আসলো এবং এখন সন্ত্রাসীকে ফোন দিল, এই সন্ত্রাসী তুমি কোথায় আছো? তোমার মা কিন্তু আমার কাছে আছে। এখন বলো ওই সন্ত্রাসীটা মানে ওসি সাহেবের কথা শুনবে কি শুনবে না? শুনবে। কেন শুনতেছে? কারণ ওসি সাহেবের হাতে কি আছে? মাকে নিয়ে আসছে। মা হচ্ছে ওসি সাহেবের হাতের মধ্যে। মাথায় রাখবা মা হচ্ছে এখানে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনের এগেইনস্টে কে থাকে বা অ্যান্টিজেনকে কে কাবু করে বলো? অ্যান্টিবডি কাবু করে। এবং এই অ্যান্টিবডি কে তৈরি করেছে? অ্যান্টিবডি তৈরি করেছে তোমার পুলিশ, তাই না? অর্থাৎ মাথায় রাখবা আমাদের বডিতে পুলিশকে আমরা বলবো WBC এবং পুলিশকে আমরা কি বলবো? WBC এবং এই WBCর একটা গ্রুপ তৈরি করে তোমার অ্যান্টিবডি এবং এই অ্যান্টিবডিটা ওই সন্ত্রাসীর জন্য কাজ করবে। মাথায় রাখবা ওসি সাহেব যদি ওই সন্ত্রাসীর মাকে ভুলে ধরে না নিয়ে আসে, অন্য একজনের মাকে ধরে নিয়ে আসে, তাহলে কিন্তু সন্ত্রাসী কাবু হবে না। অর্থাৎ প্রত্যেকটা অ্যান্টিজেনের জন্য তার অ্যান্টিবডি হচ্ছে স্পেসিফিক। এতটুকু বুঝতে পারলাম? এই যে কোভিড আমাদের মধ্যে আসছে, কোভিড কি অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি?
তার এগেইনস্টে কি তৈরি করা হচ্ছে সারা পৃথিবীতে এখন বলো তো? অ্যান্টিবডি তৈরি অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা চলতেছে এবং প্রায় সাকসেসফুলের দিকে। তাহলে এই অ্যান্টিবডিটা কার জন্য কাজ করবে? কোভিড-19 এর জন্য কাজ করবে। মাথায় রাখবা, হেপাটাইটিস সি ভাইরাসের জন্য কাজ করবে না, হেপাটাইটিস বি ভাইরাসের জন্য কাজ করবে না। কার জন্য কাজ করবে? স্পেসিফিকলি কোভিড-19 এর জন্য কাজ করবে। তোমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছো? কিন্তু জি স্যার মাথায় রাখবা, একমাত্র ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি আরবিসির যে সারাউন্ডিং যে সারফেস, তার চারপাশে তোমার থাকে তোমার একটা অ্যান্টিজেন। তার কম্পোজিশন, তার অ্যাক্টিভিটিস অ্যান্টিজেনের মতো হওয়াতে তাকে আমরা অ্যান্টিজেন বললাম, কিন্তু সে কিন্তু বাস্তবিক অর্থে খারাপ না। অর্থাৎ একমাত্র ব্লাড গ্রুপের অ্যান্টিজেনটাই হচ্ছে সন্ত্রাসী না। কেন তাকে তারপর আমরা অ্যান্টিজেন বললাম? আমরা বলি না ও তাকে তো দেখতে অমুকের মতো মনে হয়, তাকে তো দেখতে সাকিবের মতো মনে হয়, তাকে দেখতে তো অমুকের মতো মনে হয়, সেজন্য কি সে সাকিব হয়ে গেছে, সে কি অমুক হয়ে গেছে? হয় নাই, কিন্তু দেখতে মনে হয়। আমাদের আরবিসির সারাউন্ডিং সারফেসে যে অ্যান্টিজেনটা আছে, সেই অ্যান্টিজেনটার নেচার সবকিছু অরিজিনাল অ্যান্টিজেনের মতো হওয়াতে তাকে আমরা অ্যান্টিজেন বলে ফেললাম। এতটুকু তোমরা আপাতত বুঝে রাখো। তোমাদেরকে আমি চেষ্টা করতেছি সহজভাবে বলার জন্য, যদিও আজকে সাউন্ড অনেক ডিস্টার্ব করেছে। এবং আমরা এই অ্যান্টিজেনের উপর, আমরা না, কার্ল ল্যান্ডস্টিনার বিখ্যাত সায়েন্টিস্ট 1801 সালে এই অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমাদের মধ্যে আমাদের মানুষের মধ্যে উনি বের করছেন কি, মানুষের মধ্যে টোটাল 4 রকমের ব্লাড গ্রুপ হয়। একটা হচ্ছে ব্লাড গ্রুপ এ, একটা হচ্ছে ব্লাড গ্রুপ বি, আরেকটা হচ্ছে ব্লাড গ্রুপ এ বি। আরেকটা একটু পরে লিখতেছি। এবং উনি বলছে যার মধ্যে তোমার অ্যান্টিজেন তোমার এ থাকবে, অ্যান্টিজেন তোমার এ থাকবে, সে হচ্ছে তোমার এ ব্লাড গ্রুপের। যার মধ্যে বি থাকবে সে বি ব্লাড গ্রুপের, যার মধ্যে এবি থাকবে সে এবি ব্লাড গ্রুপের। এবং যার মধ্যে কিছুই নাই সে হচ্ছে নীল। নীলকে 0 দ্বারা প্রকাশ করা হয়, পরবর্তীতে সেটাকে ওতে কনভার্ট করা হয়, অর্থাৎ সে হচ্ছে ও ব্লাড গ্রুপের। তাহলে আজকে আমরা নতুন একটা কনসেপ্ট জানলাম, সেটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয় অ্যান্টিজেনের উপর ভিত্তি করে। বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার এবং যদি প্রশ্ন করা হয় স্যার এটা কি বাইরে থেকে আসছে, আনসার হচ্ছে নো, এটা বাইরে থেকে আসে নাই। তাহলে আপনি তাকে অ্যান্টিজেন বললেন কেন? তার নেচারটা অ্যান্টিজেনের মতো। তাহলে প্রশ্ন করি স্যার কোত্থেকে সে আসছে? আমরা জন্মগ্রহণ করার সাথে সাথে এটা আমরা অর্জন করে আসছি, অর্থাৎ এটা আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে অর্জন করেছি। সে কোথায় থাকে? আরবিসির সারাউন্ডিং সারফেসে থাকে। এবং মজার কথা হচ্ছে জেনারেলি যে অ্যান্টিজেন গুলো আমাদের বডিতে ঢুকে, এগুলো তোমার আরবিসি সারাউন্ডিং সারফেস বা অনেক সময় তোমার প্লাজমার মধ্যে ভেসে বেড়ায়। এতটুকু বুঝতে পেরেছো? সবকিছু অ্যান্টিজেনের মতো হওয়াতে তাকে আমরা অ্যান্টিজেন বললাম। অর্থাৎ একমাত্র ব্লাড গ্রুপ অ্যান্টিজেনটাকে আমরা কখনোই শিশু সন্ত্রাসী বলবো না, যদিও তার নেচার টেচার যা আছে সব তার মতোই। এবং এই ব্লাড গ্রুপ অ্যান্টিজেনের উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপটাকে এ বি এবি এবং ও, এই 4টা ভাগে ভাগ করে ফেললাম। এবং ল্যান্ডস্টিনার বলছে এ কে দিবা, বি বি কে দিবা, এবি এবি কে দিবা, ও কে দিবা, তাহলে কোনো আর সমস্যা নাই। তাহলে কি ঘটনা হয়েছিল? হালিমের মনে করো ব্লাড গ্রুপ ছিল এ, কথার কথা, আর অদ্রির ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে কথার কথা এ। তাহলে এ কে দিছে, হালিম তো মারা যাওয়ার কথা না। আর মনে করো হালিমের ব্লাড গ্রুপ হচ্ছে এ, মিরাজের ব্লাড গ্রুপ হচ্ছে এবি। 7 বছর পর 1710 সালে যখন মিরাজ হালিমকে ব্লাড দিল, তখন এবি আসছে। এবি যখন আসবে, তখন আমি কি বলতে পারি যে হালিমের বডির মধ্যে নতুন একটা জিনিস ঢুকে গেছে, সে হচ্ছে বি। এই নতুন বিটা ঢোকার জন্যই হালিম ছটফট করে মারা গেছে। মাথায় রাখবা, আমাদের বডিতে আমরা কখনোই অ্যান্টিজেন নিব না। যদি অ্যান্টিজেন নেই, তাহলে কিন্তু তার এগেইনস্টে তোমার একটা কিছু তৈরি হবে। এখানে আরো অনেক বিশদ ব্যাখ্যা আছে, যেহেতু আমাদের ক্লাসটা খুব সংক্ষিপ্ত, আমি খুব অল্প পরিসরে বলার চেষ্টা করতেছি, আর যদি সময় পাই আগামী ক্লাসে বলবো। এবং এই সকল উপর ভিত্তি করে আমরা শুধুমাত্র ব্লাড গ্রুপকে দিতে পারবো। ল্যান্ডস্টিনারকে সেজন্য নোবেল পুরস্কার দেওয়া হইল, উনি মহা খুশি। কিন্তু উনি একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। এবং উনি যে এটা আবিষ্কার করেছে, মাথায় রাখবা, উনি আবিষ্কার করার সময় যারা খুব বিখ্যাত ব্যক্তি যে একটা কথা বলে ফেলে, যে কথাগুলো কোনো ভিত্তি নাই। যেহেতু উনি খুব খুশি, উনি এ বি ব্লাড গ্রুপটা এ বি ও 4টা ব্লাড গ্রুপ আবিষ্কার করে ফেলছে, এবং এদের নামের অধ্যক্ষর দিয়ে দেখে বলা হয় এ বি ও ব্লাড গ্রুপ। সেজন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এবং উনি 2টা কথা বলে ফেলছেন, এই 2টা কথার একটা কোনো ভিত্তি ছিল না। সেটা হচ্ছে উনি বলছেন যে বিশ্বজনীন দাতা এবং বিশ্বজনীন গ্রহিতা বলে উনি একটা কথা উচ্চারণ করেছেন। বেসিক্যালি মাথায় রাখবা, বিশ্বজনীন দাতা বলে দুনিয়াতে কিছু নাই,
বিশ্বজনীন গ্রহিত বলেও তোমার দুনিয়াতে কিছু নাই। এটা কেবলমাত্র থিওরিটিক্যালি সম্ভব, বাট এটা বাস্তবে কখনোই সম্ভব না। এতটুকু বুঝতে পেরেছো? এবং দেখা গেছে কি হালিমের ব্লাড গ্রুপ হচ্ছে কি তোমার এ। হালিম মনে করো যে কথার কথা হালিম এখন বেঁচে আছে, মনে করো হালিমের ব্লাড গ্রুপ এ। আরেকজন হালিমের বন্ধু, তার নাম মনে করো যে তোমার সানোয়ার, মনে করো আরেকজন বন্ধু সানোয়ার না কি লিখবো দাঁড়াও, নেহাল আরেকজন বন্ধু। নেহালের ব্লাড গ্রুপ হচ্ছে মনে করো এ। এখন দেখা গেল কি নেহাল হালিমকে ব্লাড দিল, তাহলে তোমরাই বলো হালিম কি আর মারা যাবে? ইয়েস অর নো বলো। নো স্যার। না, কিন্তু দেখা গেল কি ওমা এখনো মারা যাচ্ছে কেউ কেউ, হালিম মারা গেছে। ল্যান্ড স্নেকের প্রশ্ন করা হলে আপনি এটা কি করলেন স্যার? একে ব্লাড দিল, তার তো মারা যাওয়ার কথা না, কিন্তু তারপরে সে মারা গেছে। ল্যান্ড স্নেক মহাচিন্তায় পড়ে গেল। সে তার ছাত্রকে বললো যে এটা কি হইলো, তুমি একটা অ্যানালাইসিস করে বলো, কারণ অলরেডি সে বুড়া হয়ে যাচ্ছে। এবং 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 তোমার তারই ছাত্র, তার নাম হচ্ছে ওয়াইনার। কার ছাত্র? কার্ল ল্যান্ডস্টিনের ছাত্র ওয়াইনার স্যারেরই আদেশে আদিষ্ট হয়ে সে গবেষণা করা শুরু করলো। এবং গবেষণা করতে 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 উনি অনেক বানরের উপরে এক্সপেরিমেন্টটা করেন। এবং সেই বানরের নাম হচ্ছে ইন্ডিয়ান মাঙ্কি, এবং সেই বানরের সায়েন্টিফিক নাম হচ্ছে ম্যাকাকা মুলাটা, এবং তার ইংরেজি নাম হচ্ছে তোমার রেসাস মাঙ্কি। এই রেসাস শব্দটাকে নেওয়া হলো, এবং তার ছাত্র অবশেষে সম্ভবত 1937 সালের দিকে কেন এটা উত্তরটা পেয়ে গেল। দেখো কত বছর লাগছে এটা বের করতে। এবং সে বলল, কার ছাত্র? ল্যান্ডস্টেনের ছাত্র বলল যে এর মধ্যে আবার ডিভিশন আছে, কেউ আছে পজিটিভ, কেউ আছে নেগেটিভ। অর্থাৎ হালিম মনে করো ছিল এ পজিটিভ, আর ওই যে সানোয়ার ছিল মনে করো এ নেগেটিভ। অর্থাৎ পজিটিভকে রক্ত দিতে হবে, নেগেটিভকে রক্ত দিতে হবে। এবং এটাকে বলা হচ্ছে রেসাস ফ্যাক্টর। যেহেতু অনেকগুলো বানরকে মারা হয়েছে, সেই বানরের প্রতি সম্মান দেখে এটাকে রেসাস ফ্যাক্টর নামকরণ করা হয়। আমরা আজকে আপাতত এতটুকুই থাকি। মিরাজ অ্যাবসেন্ট রুল গুলো বলো।